আজকের ইকোনমিক্স ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা 5 ইয়ার্স প্ল্যানিং বা পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা আমি গত সপ্তাহে ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম, যেখানে আমরা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা পর্যন্ত আলোচনা করেছিলাম। হ্যাঁ কি না? চলো আজকে প্রত্যেকে হেডিং করো যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে প্রথম টপিক প্রত্যেকে হেডিং করো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আজকে টার্গেট থাকবে অষ্টম পর্যন্ত যাতে আমরা ডিসকাস করতে পারি। একটু তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। দেখো, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা আগের ক্লাসে ছিলে বা যারা না ছিল অন্তত ক্লাসের রেকর্ডিং দেখেছো, তারা বলতে পারবে যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছর পর্যন্ত ছিল। কে বলতে পারে? 1969 থেকে 74 ছিল চতুর্থ। তাহলে পঞ্চম মানে কতটা হবে লিখে রাখো। পঞ্চম হবে 1974 থেকে 1978। ওকে, 74 থেকে 78, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কিন্তু কিছু লাস্ট পার্টটা কিছু একটু পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়, কী ব্যাপার, আমি ডিটেলসে আসছি। তাহলে কি জেনে নেওয়া দরকার, এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনার অ্যাকচুয়ালি সালটা কত পর্যন্ত ছিল। এটা হওয়ার কথা ছিল বা স্থির ছিল যে 1969 সাল পর্যন্ত। ওকে, এইটা হওয়া উচিত ছিল, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার দরুন এটা স্থির হয়ে যায় বা থেমে যায়। স্যার কারণগুলো আমি পরে আসছি। যে এই যে পরিকল্পনা, যারা প্রথম প্রশ্ন আসে, এই পরিকল্পনার রূপকার কে ছিল বা কার হাত দিয়ে এই পরিকল্পনা রচনা করা হয়েছিল। লিখে নাও, পরিকল্পনা রচনা করেন ডি ধর। নোট ডাউন করো, পরিকল্পনাটি রচনা করেন ডি ধর। নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। এই পঞ্চবার্ষিকী বিশেষ নাম ছিল। এই পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। জনগণের পরিকল্পনা বলা হয়। আনলাইন করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়, সেটা কি হবে? সেটা হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু হচ্ছে। চলো, এর উদ্দেশ্য, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল। উল্লেখ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এই ইন্দিরা গান্ধীর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল প্রথমত দুটি। একটি দারিদ্রতা দূরীকরণ আর একটি অর্থনৈতিক স্বনির্ভরতা। 1 নম্বর নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে দারিদ্রতা দূরীকরণ ও 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। ওকে, এই ছিল এই দুটো উদ্দেশ্য। এই উদ্দেশ্যে একটা স্লোগান খুব সেই সময় জনপ্রিয় হয়েছিল, যেটা কিন্তু এখনও আমাদের বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়। সেই স্লোগানটা কেউ বলতে পারবে? যেটা ইন্দিরা গান্ধী একটা গড়ে তোলা স্লোগান, যেটা এই পরিকল্পনাকে সকলের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার জন্য এই স্লোগানটা উনি বারবার ব্যবহার করতেন। বলতে পারবে কি? লিখে রাখো, গরিবি হটাও। একদমই তাই, ভেরি গুড। নোট ডাউন করো, গরিবি হটাও। লিখে নাও, ইন্দিরা গান্ধীর স্লোগান। জাস্ট এইটুকু লিখলেই মনে থাকবে, ইন্দিরা গান্ধীজির স্লোগান। ওকে, এই স্লোগানের ওপর বা এই স্লোগানটা কিন্তু এই সময় যথেষ্ট কার্যকরী হয়েছে। এরপরে ভালো করে শুনে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস গৃহীত হয়েছিল। সেটা হচ্ছে রাজস্থান আর গুজরাটের উত্তরাংশে আমরা জানি মরুভূমি এখনও বর্তমান। সেই মরুভূমির উন্নয়ন, এটা কিন্তু এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটি বিষয়। নোট ডাউন করে নাও, মরুভূমি উন্নয়ন কর্মসূচি। WBCS পরীক্ষায় কিন্তু একবার কোশ্চেন এসেছিল। মরুভূমি উন্নয়ন কর্মসূচি 77 থেকে 78 এই সময় কিন্তু এই পরিকল্পনা আওতায় গৃহীত হয়। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। চলো নেক্সট যেটা জানার দরকার,
যে যখন পরবর্তী ক্ষেত্রে যখন ইন্দিরা গান্ধী পরাজিত হয়, জনতা সরকার অর্থাৎ ভারতীয় জনতা দল, নট বিজেপি, জনতা পার্টি নয়, জনতা দল, যখন ভারতীয় জনতা দল মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ক্ষমতায় আসেন, তখন জনতা সরকার এই ৭৭ সালে এই পরিকল্পনাটি বাতিল করে। ঠিক আছে, তাহলে এটিই প্রথম একটি পরিকল্পনা যা শেষ হওয়ার আগেই বাতিল হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে, লিখে নাও। ৭৭ সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, লিখে রাখো, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিল হয়। তাহলে এই পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে সম্পূর্ণভাবে কিন্তু শেষ হয়নি হচ্ছে। এবার একটা জিনিস জানার দরকার, ভালো করে শুনে নাও। আমরা বারবার বলি যে জিডিপির লক্ষ্যমাত্রা একরকম হয়, অর্জিত একরকম হয়। একটা জিনিস ভালো করে জেনে দরকার, এইখানে কিন্তু এই সময়টায় শিল্পের হার কিন্তু সবচেয়ে বেশি হয়। একটা পয়েন্ট লিখে রাখা দরকার যে শিল্প বৃদ্ধির হার কিন্তু এই সময় ব্যাপক। লিখে রাখো, 5.2% শিল্প বৃদ্ধি পায় এই পরিকল্পনায় 4 বছরের মধ্যেই। এর ফলে জিডিপির যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জিডিপির লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটাকে ছাপিয়ে অর্জিত কিন্তু অনেক বেশি হয়। লিখে রাখো, জিডিপির লক্ষ্যমাত্রা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 4.4%, কিন্তু অর্জিত হয় 4.8%। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। বোঝা গেছে? কেউ আমাকে বলতে পারবে ঠিক আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্জিত কতটা ছিল? 3.3। লক্ষ্যমাত্রা ছিল 5.7, কিন্তু হয়েছিল কত? 3.3। তাহলে আগেরটা কিন্তু জাতীয় আয় বৃদ্ধি বা জিডিপি সেই মতো লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছিল। ব্যর্থতার কারণ কি মনে হয়েছিল? কি কারণ সেটা বলেছিলাম, কিন্তু এটা ব্যর্থতার কি কারণ? কে বলবে ব্যর্থতার কি কারণ? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ওই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ওই সময় দেখা গেছিলো ঠিক আগের ক্ষেত্রে যখন তোমার শিল্প কী যেন সবুজ বিপ্লব ঘটেছিল, এক্ষেত্রে শ্বেত বিপ্লব শুরু হয়েছিল। কিন্তু ওই সময় ৭১ সালের মুক্তিযুদ্ধ কৃষিক্ষেত্রের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এর ফলে জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.7% থাকলেও তা দেখা গেছিলো 3.3% এসে থেমেছিল। এটা কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা বলা যায়। হয়েছে? তাহলে এই যে দেখো, এইখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে সরকার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ইন্দিরা গান্ধীর কংগ্রেস হেরে যাচ্ছে কার কাছে? মোরারজি দেশাইয়ের জনতা দলের কাছে। এই যে সরকার এলো তাকে জনতা সরকার নামে পরিচিত। এই জনতা সরকার একটা জিনিস আরম্ভ করলো, এই যে কি বলবো, এই ৭৭ সালে যখন সরকার ক্ষমতায় আসছে, এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে বন্ধ করে বা বাতিল করে শুরু করলো কি? জনতা পরিকল্পনা বা বহতা পরিকল্পনা, বা যেটাকে ইংলিশে বলা হয় কি? রোলিং প্ল্যান। ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হেডিং করো বহতা পরিকল্পনা। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। বহতা পরিকল্পনা বা এটাকেই কিন্তু বলা হয় রোলিং প্ল্যান। কত? 1978 থেকে 1980। ওকে, বহতা পরিকল্পনা বা রোলিং প্ল্যান, কোনো অসুবিধা নেই, ভালো করে শোনো। এই বহতা পরিকল্পনা কি? এই বহতা বা রোলিংয়ের মানেটা কি? এটাকে অ্যাকচুয়ালি একটা নামেও বলা হয়, যাকে বলা হয় জনতা প্ল্যান। যে জনতা দল এসে এই প্রথম পরিকল্পনা করেছিল, এটাকে বলা হয় জনতা প্ল্যানও কিন্তু বলা হয়, যা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো 5 বছরের জন্য নয়। তাহলে জনতা প্ল্যান কি? ভালো করে শোনো। মানে এটা একটা প্রবাহমান পদ্ধতি। ভালো করে শোনো, এটা একটা প্রবাহমান পদ্ধতি। দেখা যাচ্ছিল যে আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5টা ক্ষেত্রে মানে প্রায় 25 বছর ধরে এই একই মডেল ফলো হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এতে কি দেখা যাচ্ছিল?
যে 5 বছর আগে একটা বিশেষ সালে বিশেষ বৈঠকে বিশেষভাবে একটা বাজেট বা একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল, যা পরবর্তী 5 বছরের জন্য স্থির ছিল। এতে যদি মাঝে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যদি কোনো সমস্যা বা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে কিভাবে দেশ সেই মোকাবিলা করবে শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে, এর কোনো প্রতিকার ছিল না পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে, কারণ এটা 5 বছরের আগে পরিবর্তন হচ্ছিল না। বহতা পরিকল্পনায় কী ব্যাপারটা হলো যে এটা একটা যেহেতু প্রবহমান পদ্ধতি, তাহলে প্রতি আর্থিক বছরে সাফল্য ও ব্যর্থতার খতিয়ান দেখে সেই মতো পরের বছর সিদ্ধান্ত গ্রহণ। কথাটা বোঝা গেল? যেহেতু এটা রোল ওয়াইজ চলছে, অর্থাৎ প্রত্যেক বছর হিসাবে পরিবর্তন হচ্ছে, এটাকে বহতা বা পরিবাহিতা বা কিছুটা বলতে পারি প্রবাহমান বা রোলিং প্ল্যান বলা হয়। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না বলো? বহতা পরিক্রমা রোলিং প্ল্যানটা বোঝা গেছে? ভালো করে এটা জেনে রাখা দরকার। কেন? ভালোভাবে শুনে রাখো, যারা ইন্টারভিউ ফেস করো যে কোনো চাকরির পরীক্ষায়, এই ব্যাপারগুলো কিন্তু ছোটো ছোটো এক্সপ্লেনেশানগুলো পরীক্ষায় দেয়। বুঝতে পারলে? এক্সপ্লেনেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা যদি এক্সপ্লেনেশান বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই টপিকগুলো বা এই ব্যাপারগুলো বুঝতে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে যখন ইন্টারভিউ ফেস করবে, তখন কিন্তু এই ব্যাপারগুলো তোমাদেরকে, যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে, তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন। ওকে, চলো ফার্স্ট একটা নোট ডাউন করে নাও। এটি একটি প্রবাহমান পরিকল্পনা। এটি একটি প্রবাহমান পরিকল্পনা। জাস্ট এইটুকু লিখে নাও। বাকি যে কথাগুলো আমি বললাম, যে একটি আর্থিক বছরের অর্থনৈতিক সাফল্য ও ব্যর্থতাকে লক্ষ্য করে পরবর্তী বছরের পরিকল্পনা স্থির করা, এটা তোমরা লিখে নিতে পারো। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাহলে এটা কখন হয়েছিল? মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা সরকার যখন ক্ষমতায় এলো, তখন কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। হয়েছে? হ্যাঁ কি না? ভালো করে বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? এবার দেখো, এবার একটু জিনিস একটু ইম্পর্টেন্ট ভেবে জানার দরকার, যে এই পরিকল্পনার ধারণা কে দেন। লিখে রাখো, এই পরিকল্পনার ধারণা দেন অধ্যাপক রাগনার ক্রিস। লিখে রাখো, ধারণা দেন প্রফেসর রাগনার, অধ্যাপক লিখে রাখো, অধ্যাপক রাগনার ক্রিস। নাম তো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভালো করে নোট ডাউন করো। হয়েছে? হ্যাঁ কি না? দেখো, কোনো ডাউট বা কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে, কোনো যদি কোনো ডাউট থেকে যায়। ওকে, চলো এবার দেখো, শুধুমাত্র এই অধ্যাপক রাগনার ক্রিস মতানুসারে নয়, অনেক সময় কিন্তু বহু অর্থনীতিবিদ তৃতীয় বিশ্বের দেশে, অর্থাৎ যে সমস্ত দেশে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, যেমন ভারত সেই সময় ওই তৃতীয় বিশ্ব দেশের মধ্যে পড়তো, সেই তৃতীয় বিশ্বের দেশে এই বহতা পরিকল্পনা যাতে ইমপ্লিমেন্ট করা হয়, এক্ষেত্রে কিন্তু বহু অর্থনীতিবিদ এর পক্ষে বলেছিলেন। এটা কিন্তু খুব একটা খারাপ পরিকল্পনা ছিল না, যেখানে আর্থিক ক্ষতি ব্যর্থতার উপর ভিত্তি করে পরবর্তী বছরগুলো স্থির হবে। কিন্তু ভারতের পলিটিক্স যখন দেখা গেল আবার 1980 সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে এলো, তখন এই বহতা পরিকল্পনার অবসান ঘটে। লিখে নাও, 1980 সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে এলে, ক্ষমতায় পুনরায় এলে এই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল হয়। লিখে রাখো, এই পরিকল্পনা বাতিল হয়। ওকে, তাহলে এই পরিকল্পনা বাতিল হয়ে যায়, তাহলে কংগ্রেস মোটামুটি কোনটাকে সাপোর্ট করবে তোমাদের মনে হয়? কংগ্রেস কিন্তু সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো পরিপন্থী বা ওটার ওইভাবে বিশ্বাসী। তো আবার দেখা যাচ্ছে এই বহতা পরিকল্পনার পর যখন কংগ্রেস ক্ষমতায় আসছে, 1980 সাল থেকে পুনরায় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হচ্ছে। বোঝা গেল? চলো নেক্সট হেডিং করবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে সালটা কী হওয়া উচিত নিজেরাই বলো, সালটা কী হওয়া উচিত? তাড়াতাড়ি বলো কেউ একজন। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রিম্পা বলবে সালটা কী হওয়া উচিত? 80 to 85। একদমই তাই। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লিখে রাখো 1980 থেকে 1985।
হ্যাঁ কি না, এর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে অনেক কিছু আমাদের জেনে নেওয়া দরকার। যাই হোক, তাহলে এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা আমি বললাম। তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা মানে লক্ষ্য রাখা হলো, সেটা কি, সেটা হচ্ছে একটা শুনে রাখো। দেখা যাচ্ছে যে এই সময় জনঘনত্ব বা জনসংখ্যা অত্যাধিক হারে ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে। তার কি কারণ? একটা তো পপুলেশান এমনি বাড়ছে, সে ঠিক আছে, যে অনিয়ন্ত্রিত জন্মগ্রহণের ফলে হচ্ছে, ঠিক আছে। আর একটা কারণ কী ছিল? এই যে 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশ বাংলাদেশ ফর্ম করলো পূর্ব পাকিস্তান থেকে, তখন লাখে লাখে কোটিতে কোটিতে হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে চলে আসে। বুঝতে পারলে? এতে উদ্বাস্তু সমস্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। উদ্বাস্তু সমস্যা প্রচুর পরিমাণে হঠাৎ করে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের ওপর মানে কি বলবো, একদম মানে পপুলেশন ডেন্সিটি দ্বিগুণ হয়ে যায় এক বছরের মধ্যেই। এইটাকে মানে কন্ট্রোল করার জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কিন্তু জন্ম নিয়ন্ত্রণটাও কিন্তু একটা মানে উদ্দেশ্য হিসাবে রাখা হয়েছিল, বা জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। লিখে রাখো ফার্স্ট পয়েন্ট, এই পরিকল্পনার মধ্যে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়। হয়েছে? চলো নেক্সট, এই পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল আমরা জানি। উদ্দেশ্য নিয়ে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা এগিয়ে চলে। এর উদ্দেশ্য কি? একইভাবে দারিদ্র্য দূরীকরণ, আর একটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। ফার্স্ট পয়েন্ট লেখো দারিদ্রতা দূরীকরণ, ও 2 নম্বর লিখে রাখো কর্মসংস্থান বৃদ্ধি। দেখো, এই প্রথম একটা পরিকল্পনার কথা জানা গেল যেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বা কর্মসংস্থান নিয়ে কিছু অন্তত বলা হয়েছে। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখন মানে আমাদের জানা দরকার। হচ্ছে এরপরে যেটা জানার দরকার, খুব ইম্পর্ট্যান্ট, লিখে রাখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই প্রযুক্তির আধুনিকীকরণ করা হয়। লিখে নাও, প্রযুক্তির আধুনিকীকরণ শুরু হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রযুক্তির আধুনিকীকরণ শুরু হয়। ওকে, যাকে ইংলিশ নামে কি বলতে পারি? মডার্নাইজেশন অফ টেকনোলজি। নোট ডাউন করো, আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু এই টার্মগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। মডার্নাইজেশন অফ টেকনোলজি, মডার্নাইজেশন অফ টেকনোলজি, প্রযুক্তির আধুনিকীকরণ। যার প্রধান ব্যাপার কি ছিল? যার প্রধান ব্যাপার ছিল হচ্ছে কম্পিউটার ও টেলিফোনের প্রসার। কম্পিউটার সেই মতো আরম্ভ এখনও হয়নি, তবে একটা আনার পরিকল্পনা ছিল। বোঝা গেছে? হ্যাঁ কি না? এরপর যেটা দরকার, যে নাবার্ড প্রতিষ্ঠা হয়। ওকে, লিখে নাও, যে নাবার্ড প্রতিষ্ঠা হয়, NABARD ফুল ফর্ম আমি বলছি, নাবার্ড প্রতিষ্ঠা হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে। ডেটটাও কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নাও 1982 সালের 12ই জুলাই। 1982 সালের 12ই জুলাই। কেউ আমাকে বলতে পারবে এই নাবার্ড, BARD, এই নাবার্ডের ফুল ফর্ম কি? NABARD, আমি প্রথমে স্পেলিংটা খুব বাজেভাবে ভুল লিখেছিলাম। নাবার্ড এর ফুল ফর্ম কি? কেউ বলতে পারবে? লিখে রাখো, এ খুব ইম্পর্টেন্ট। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। লিখে রাখো, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, মনে থাকবে? এই নাবার্ড প্রতিষ্ঠা হয় কি? এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায়। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এবার দেখা যাচ্ছে যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্প যথেষ্ট উন্নয়ন হয় শিল্পের। এই শিল্পের উন্নয়নের যার একটা মানে সবচেয়ে ভালো প্রতিচ্ছবি কি? যে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট, ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়। এই 3টে স্টিল প্ল্যান্ট একই পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্থাপিত হয়। লিখে রাখো বিশাখাপত্তনম
কোন স্টেট? কোন স্টেট বলতে পারবে? কোন স্টেট জলদি বলো তাড়াতাড়ি। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সালেম, সালেম কোন স্টেট বলা উচিত তাড়াতাড়ি। তামিলনাড়ু, ভদ্রাবতী, ভদ্রাবতী কোন স্টেট তাড়াতাড়ি। আরে ভূগোল পড়লে পড়া হয়ে যায়, ভূগোল আমি লিখিয়েছি তো শিল্পে, এগুলো কেউ কিচ্ছু পড়েনি। কর্ণাটক, তাহলে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, সালেম তামিলনাড়ু, ভদ্রাবতী কর্ণাটক। স্টিল প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট চালু হয়। আরে একটু তোমরা পড়ো, আমি একটা জিনিস বারবার বলছি শোনো, ইতিহাসের সঙ্গে কনস্টিটিউশন, ভূগোলের সঙ্গে ইকোনমিক্স অনেকটা কিন্তু মিল আছে, বুঝতে পারলে? যখন আমি ইন্ডাস্ট্রি পড়াবো, যখন আনএমপ্লয়মেন্ট পড়াবো, যখন ইকোনমিক্সে বলছি, তখন তার সঙ্গে দেখবে যে ভূগোলের অনেক মিল আছে। আমি ভূগোলে কোশ্চেনও করবো, যদি অ্যান্সার না পাই তখন কী ভাববো বলো? আরে আমার তো তোমাদের রেকর্ডিং দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও, নাহলে আমাকে চেয়ে নাও, আমি ভূগোলের পরপর ক্লাসগুলো করে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের ভূগোল আমার শেষ প্রায়, ভারতের ভূগোল প্রায় শেষ, প্রাকৃতিক ভূগোল পাঠটা বাকি আছে। সামনে ডাব্লিউবিসিএস পরীক্ষা বলো বা যাই পরীক্ষা বলো, ভূগোলে কিন্তু কারোর কোনো কোশ্চেন আটকানো উচিতই না। আমি নোটও তোমাদেরকে আজকে গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, বা আমি তোমাদের প্রিন্ট আউট করতে অসুবিধা হবে আমি প্রিন্ট আউট করে তোমার জন্য নিয়ে আসবো, কিন্তু তোমরা আমাকে জানাও তো যে এইটা দরকার ওটা দরকার বলে। দেখো আমি বলি শোনো, যে কোনো পরীক্ষার মূল পরীক্ষা কিন্তু যে কোনো রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা, কারণ সিভিল সার্ভিস সিলেবাস এমনভাবে তৈরি করা হয় যাতে সমস্ত সিলেবাস বা সমস্ত টপিক কভার করা থাকে। যেহেতু পশ্চিমবঙ্গে অন্যান্য পরীক্ষা সেরকম তো হচ্ছে না, প্রত্যেককে রিকোয়েস্ট করে সিভিল সার্ভিসের জন্য বসতে, বুঝতে পারলে? রিম্পা আশা করি ফর্ম ফিল আপ করে মানে করেছো বা করে নিও, ঠিক আছে? সুদর্শন সৌমি তোমাদের, আচ্ছা করেছো, সুদর্শন সৌমি তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে গোটা এপ্রিল মাস থেকে 200 নাম্বার করে মক টেস্ট নেওয়া স্টার্ট করবো, মাসে 2টো করে, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার আগে তোমরা 5খানা ফুল মক টেস্ট দিও আর কি, তাতে বুঝতে পারো 200-র মধ্যে কত নাম্বার পাচ্ছ। এবার তোমরা আমার কাছ থেকে নিয়ে নিও বা অন্তত জিজ্ঞাসা করেও ব্যাপারটাকে জোগাড় করো যে ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স এগুলো যেন টপিক ওয়াইজ রেডি থাকে প্রত্যেকের আলাদা আলাদা খাতায়, বুঝতে পারলে? নাহলে আমাকে চেয়ে নিও যে স্যার এই রেকর্ডিং দিন, এই নোট দিন, জিজ্ঞেস করে নাও, কী অসুবিধা, ঠিক আছে? চলো তাহলে এই পরিকল্পনায় কি হয়, শিল্পর একটা প্রাচুর্যতা হিসাবে বিশাখাপত্তনম, সালেম ও ভদ্রাবতীতে স্টিল প্ল্যান্ট চালু হয়, স্টিল প্ল্যান্ট চালু হয়। ওকে, চলো এবার দেখা যায়, এটাকে বলা হয় বহু অর্থনীতিবিদদের মতে এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সফলতম পরিকল্পনা। হচ্ছে লিখে নাও, ভারত এটি ছিল সফলতম পরিকল্পনা। কোশ্চেন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোনটি ছিল সফলতম? এটি কিন্তু সফলতম পরিকল্পনা, ঠিক আছে? এখানে জিডিপির লক্ষ্যমাত্রা কত ছিল? এখানে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.2, কিন্তু অর্জিত হয়ে যায় 5.2 ছিল লক্ষ্যমাত্রা, অর্জিত কতটা হয়? অর্জিত হয় প্রায় 6%, অর্থাৎ দেখো কতটা বেড়েছে। লক্ষ্যমাত্রা যেটা ছিল তার থেকে কিন্তু অর্জিত বেশি, তাই এটাকে কি বলতে পারি? এটাই কিন্তু আমরা একটা সফলতম পরিকল্পনা বলতেই পারি। হচ্ছে দেখো ছোট ছোট করে হচ্ছে, একটু পড়ে রাখো, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট নোট ডাউন করবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রত্যেকে নোট ডাউন করো। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে শুনে নাও, সালটা তোমরা নিজেরাই বলা উচিত, কী হবে? 1985 থেকে 90। দেখো এইখানে সপ্তমে কী হয়েছে, তেমন সপ্তমে সেই মতো গুরুত্বপূর্ণ কার্যাবলী সেই মতো হয়নি, তবে এটুকু বলতে পারি, ভালো করে শুনে রাখো। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল বলতে পারবে? সিকোয়েন্স ওয়াইজ এই সময় প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, অর্থাৎ রাজীব গান্ধী সরকারের আমলে সপ্তম পঞ্চমে নেওয়া হয়েছিল। এবং এই সময়ে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিল? এই সময়ে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিল ডক্টর মনমোহন সিং, যিনি পরবর্তীকালে পিএম হন। লিখে রাখো, এই সময় প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন
ডেপুটি চেয়ারম্যান ছিলেন ডক্টর মনমোহন সিং। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, মনমোহন সিং। ওকে, কখন? যখন হচ্ছে রাজীব গান্ধীর নেতৃত্বে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। উদ্দেশ্য কী ছিল? দেখো, উদ্দেশ্য বলতে এখানে একটাই উদ্দেশ্য লক্ষ্য ছিল, সেটা হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ, দারিদ্রতা দূরীকরণ। ওকে, এই ছিল কি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য। এবার দেখা গেছে শুধু দারিদ্র লক্ষ্য মানে দূরীকরণ এটা তো একমাত্র লক্ষ্য থাকা উচিত নয়, এর সঙ্গেও কিছু এক্সট্রাভাবে অ্যাড করে দেওয়া দরকার। লিখে রাখো যে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। এরপর লিখে রাখো যে নতুন রোজগারের পথ সৃষ্টি, যেটাকে আগেও ছিল কর্মসংস্থানের যোগান দেওয়া। নতুন রোজগারের পথ সৃষ্টি। ওকে, এই ছিল এই পঞ্চায়েত পরিকল্পনার লক্ষ্য। ওকে, এখানে দেখা যায় আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, সেটা কি 1989 সালের, ভালো করে শোনো, 1989 সালের জুলাই মাসে, জুলাই না, এটা একটা আমার ডাউট আছে, এটাকে অনেক জায়গায় এপ্রিল বলে, অনেক জায়গায় জুলাই বলে, আমার একটু ডাউট রয়েছে। তোমরা, আমি দুটোই লিখে রাখছি, যেটা তো একটু তোমরা সার্চ করে দেখে নিও বা বই ঘেটে নিও, যেটা বলবে সেটা তোমরা কেটে মানে সেটা দেখো বা কেটে দিও। এই 89 সালের জুলাই বা এপ্রিল মাসে একটি বিশেষ পরিকল্পনা বা যোজনা চালু হয়। সেটা কি? জহর রোজগার যোজনা। জওহরলাল নেহরুর নাম অনুসারে জহর রোজগার যোজনা, রোজগার যোজনা যোজনা চালু হয়। তাহলে এর উদ্দেশ্য কী ছিল? এই চালু হওয়ার উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য ছিল যাতে খাদ্য, কাজ ও উৎপাদন বৃদ্ধি, তাহলে মানুষের বা জনগণের খাদ্য, কাজ অর্থাৎ যেটাকে বলতে পারি যে কোনো কিছু কর্মসংস্থান ও রোজগার বৃদ্ধি বা কোনো উৎপাদন বৃদ্ধি, এটাই ছিল জহর রোজগার যোজনার একটা বিষয়বস্তু। এটা কবে চালু হয়েছিল? 1989 সালের এপ্রিল বা জুলাই মাস, আমার এর মধ্যে খেয়াল পড়ছে না। ওকে, চলো নেক্সট আমরা যেভাবে করি যে জিডিপি আগেরটায় খুব সাকসেস পেয়েছিল, ওই জন্য এক্ষেত্রে লক্ষ্যমাত্রা কত ছিল? লক্ষ্য ছিল 6%, ঠিক আগের মতো, কিন্তু এটি তুলনামূলকভাবে ব্যর্থ হয়। এটি প্রকৃত মাত্রায় অর্জিত হয়েছিল কত? 5%। এটা কিন্তু কিছুটা সাময়িক বলতে পারো, এটা ব্যর্থ বলা যায়। কারণ ব্যর্থ আমরা সেই হিসাবে ইউজ করি যে যতটা আমাদের লক্ষ্যমাত্রা সেটা পৌঁছে গেলে সফল, যদি না পৌঁছাতে পারে সেটা হচ্ছে ব্যর্থ। বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে দেখা যায় যে এই সময় হচ্ছে এটা পৌঁছাতে পুরোপুরি ব্যর্থ হয়। ওকে, লক্ষ্যমাত্রা ছিল 6%, কিন্তু পৌঁছাতে পেরেছিল কত? 5%-এ। কোনো অসুবিধা? বোঝা গেছে? তবে ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে একটা স্টার দিয়ে রাখো। কিছু কিছু অর্থনীতিবিদদের মতে এখানে এই যে লক্ষ্যমাত্রাটা, এখানে একটা ডাউট রয়েছে। ডাউট ইন দ্যাট সেন্স, ডাউট ঠিক বলা মুশকিল। তারা একটা খতিয়ান বের করে, সাফল্যের খতিয়ান। তারা বলেছিল না, এখানে লক্ষ্য হচ্ছে 5%, অর্জিত হচ্ছে 5.6%। ওকে, এইটা অনেক অর্থনীতিবিদ মনে করে, তাই তাদের মতে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও কিন্তু সফল। ওকে, এটাও কিন্তু অনেকে মনে করেন। তো এই ব্যাপারটা নিয়ে একটু একটা কন্ট্রোভার্সির ব্যাপার আছে। তবে কন্ট্রোভার্সিতে কোশ্চেন খুব একটা আসে না। তবে আমার পার্সোনালি মনে হয় আগের বছর যখন 6% অর্জিত হয়েছিল, এবার লক্ষ্য 5% হতে পারে না। ওকে, তো বিভিন্ন বই দেখবে এই তথ্যটা তুলে ধরা আছে, এই তথ্যটাও বিভিন্ন বইয়ে তুলে ধরা আছে। তাই এটা আমাদের কাছে একটা সঠিক জাজ করা খুব মুশকিল। তুমি যদি নেটে সার্চ করো দুটোই দেখাবে। তো আমার মতে নিজেদের একটা মত বা নিজেদের একটা বোঝার উপলব্ধি করা প্রয়োজন। যেহেতু আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত 6% হয়েছে, পরে কেন এবার লক্ষ্যটাকে হঠাৎ করে কমাবে? তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে লক্ষ্যটা হয়তো সেই অর্থে কমেনি, এটা হতে পারে। যাই হোক, তো এই ধরলে কিছুটা ব্যর্থ, এই হিসাব ধরলে কিছুটা সফল। হ্যাঁ কি না? অসুবিধা নেই? চলো নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সপ্তমের আন্ডারে লিখে নেওয়া দরকার যে এই পরিকল্পনায় প্রথম সানরাইজ ইন্ডাস্ট্রি কথাটা ব্যবহার করা হয়।
এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লিখে রাখো। এই পরিকল্পনায় প্রথম সানরাইজ ইন্ডাস্ট্রিজ কথাটি ব্যবহৃত হয়। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো, এরপরে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা বলতে পারি, নোট ডাউন করো। এরপরে কত সাল? 90 সাল থেকে 92 সাল। এখানে বলা হয় প্ল্যান হলিডে। এই সময়টাকে বলা হয় প্ল্যান হলিডে, বা যাকে বাংলায় বলতে পারি পরিকল্পনার ছুটি। এই সম্বন্ধে কেউ জানো? এই সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবে আমাকে যে প্ল্যান হলিডে বা পরিকল্পনার ছুটি বলতে কি বুঝি? কেউ বলা যাবে? আমি সময়টাও বলে রাখছি, 1990 থেকে 1992। এই সময় এই রকম কেন ব্যাপারটা উচ্চারণ করা হচ্ছে, বা এইরকম ব্যাপারটা কেন বলা হচ্ছে, বলতে পারবে? বলা যাবে? কেউ বলতে পারবে এটা মানে কি? দেখো, খুব গুরুত্বপূর্ণ। এই সময় না হঠাৎ করে দেখা যায় যে রাজীব গান্ধীকে হত্যা করা হয়, বোমবাস্টের কারণে বা হত্যা হয়। এই সময় না কেন্দ্রীয় রাজনীতি বড্ড টলমল ছিল। খুব কম সময়ের মধ্যে তোমরা যদি দেখবে অনেকেই প্রধানমন্ত্রী হচ্ছে, বিভিন্ন কারণে সমর্থন উঠে যাচ্ছে, ওনাকে সরে যেতে হচ্ছে। এই কম সময়ের মধ্যে বড্ড টলমল পরিস্থিতির কারণে 1990 সাল থেকে 92 সাল, এই 2 বছর কোনো পরিকল্পনা গ্রহণ করা যায়নি। এই সময় দেশ জুড়ে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা চলেছে, তাই এই সময় কোনো পরিকল্পনা কিন্তু করা হয়, কোনো পরিকল্পনা গ্রহণ করা যায়নি। ওকে, কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। বুঝতে পারলে? কোনো পরিকল্পনা গৃহীত হয়নি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের মনে রাখার দরকার কিন্তু। এই টাইপের টপিকগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে। কেন হয়নি? নোট ডাউন করে রেখে রাখো যে বহুবার প্রধানমন্ত্রী পরিবর্তন বা রাজনৈতিক অস্থিরতার কারণে এই 2 বছর কোনো গ্রহণ করা সম্ভব হয়নি। তাহলে পরেরটা কবে হবে? তাহলে অষ্টমটা কবে হবে কি মনে হয়? একইভাবে 92 থেকে 98। নোট ডাউন করো, অষ্টমটা নোট ডাউন করো, 92 থেকে 97 লিখে রাখো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর 1992 থেকে 97। অর্থাৎ সেই সময় মোটামুটি স্টেবল কেন্দ্র সরকার একটা গঠনের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে একটা স্টেবল পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি একটা নেওয়া হয়েছিল। এই পঞ্চবার্ষিকী কী হয়েছিল ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখানেও তৎকালীন অর্থমন্ত্রী কে ছিল? তৎকালীন অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। তাহলে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু মনমোহন সিংয়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেতৃত্বে তো মনমোহন সিং যেমন ছিল, এটা করা হয় কার নীতি অনুযায়ী? ফার্স্ট নোট ডাউন করো, উদার অর্থনীতি গ্রহণ করা হয় জন ডাব্লিউ মেলারের নীতি অনুসারে। লিখে রাখো যে অর্থনীতি গ্রহণ করা হয় জে ডাব্লিউ মেলারের নীতি অনুসারে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে থাকবে। চলো, এখানে কি ক্ষেত্রে বলা হয়েছে বা কী ব্যাপার বলা হয়েছে? এখানে কিন্তু আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে অষ্টম পঞ্চবার্ষিকীর মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য বলে লিখে রাখো শিল্পের আধুনিকীকরণ, বা অনেক ক্ষেত্রে বলে এটা যে শিল্পের বেসরকারীকরণ। ওকে, দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট, লিখে রাখো শিল্পের আধুনিকীকরণ বা বেসরকারীকরণ। ওকে, যেটা কার মাধ্যমে হয়েছিল? যেটা হয়েছিল নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 মাধ্যমে। লিখে নাও, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991।
এর মাধ্যমে কিন্তু এইটা গ্রহণ করা হয়েছিল। তার সঙ্গে আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছিল যে 18 থেকে 35 বছরের সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করা, অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষরতা দূরীকরণ, জাস্ট নোট ডাউন করে নিলেই বুঝতে পারবে যে নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে কিন্তু এইখানে শিক্ষাদানের ব্যাপারটা কিন্তু চালু হয়েছিল। হচ্ছে হ্যাঁ কি না ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দেখা যায় যে WTO এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদস্য হয় ভারত। লিখে রাখো, এর সদস্য হয় ভারত, তারা কিন্তু সদস্য ছিল না, সদস্য হয় ভারত। তাহলে ভারত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে WTO সদস্য হয় ভারত। কত সাল? 1995 সাল। এসন্ন মনে থাকবে? চলো, এখানে লক্ষ্যমাত্রা কত ছিল? লক্ষ্যমাত্রা ছিল 6.5, অর্জিত কত? অর্জিত ছিল 6.8। নোট ডাউন করে নাও। জিডিপি লক্ষ্য ছিল 5.6%, অর্জিত হয় কত? 6.8%। তাহলে বলা যায় যেহেতু এর বৃদ্ধি ঘটেছে, তাহলে বলতে পারি যে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোটের ওপর যথেষ্ট সফল। বোঝা গেছে হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। চলো, তাহলে এই হলো আজকের আমাদের টপিক, যে টপিকে আমি একদম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তার মাঝে হচ্ছে রোলিং প্ল্যান আর হলিডে নিয়ে ডিসকাস করলাম। এর পরের দিন শেষ ক্লাসে আমি ডিসকাস করব নবম, দশম, একাদশ ও দ্বাদশ। তারপরেই দেখতে পাবো যে এই পার্টটা কীভাবে পরিবর্তিত হয়ে দ্বাদশের মধ্যেই কীভাবে নীতি আয়োগ ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, তো সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া ভিশন পরিকল্পনা বা কী কী ব্যাপারগুলো, নতুন নতুন পরিকল্পনাগুলো এসছে বা এখন যেটা চলছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে নীতি আয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা এতদিনকার প্ল্যানিং কমিশন, যেটা প্রথম ক্লাসেই বলছিলাম, সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে যেটা গঠিত হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে এর উদ্দেশ্য কী ছিল বলে রাখি একটু। এতদিন যে প্ল্যানিং কমিশন চলছিল সেটা পুরো কি কেন্দ্র সরকারের মানে পরিকল্পনা অনুসারে। এখানে কি হলো, এখানে বলা হচ্ছে নীতি আয়োগে কি বলা হচ্ছে যে প্রত্যেক রাজ্যগুলোকে যুক্ত করা হবে, অর্থাৎ কেন্দ্র রাজ্য কৌশলগত ও প্রযুক্তিগত একটা সদিচ্ছার মাধ্যমে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গৃহীত হবে। বোঝা গেছে? এটা হচ্ছে নীতি আয়োগ। তখন আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করব যে নীতি আয়োগের সঙ্গে প্ল্যানিং কমিশনের পার্থক্য কী। এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কোশ্চেন দিয়ে দেয় যে নিচের কোনটি নীতি আয়োগের সঙ্গে প্ল্যানিং কমিশনের পার্থক্য নয় বা কোনটি পার্থক্য, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু খুব আসে কার ক্ষেত্রে? এই ইকোনমিক্সের ক্ষেত্রে। হচ্ছে এই কারণে ইকোনমিক্স সাবজেক্টটাকে খুব একটা কেউ পছন্দ করে না, বরঞ্চ ভয় পায় বা বোরিং মনে করে। বোঝা গেল? চলো, আজকে তাহলে এতটাই। পরবর্তী ক্ষেত্রে এর পর থেকে আরম্ভ করব। ওকে, চল।